সৈয়দ মুজতবা আলীর টুনি মেম। বেশি দিনের কথা নয়, হালের। পড়িমড়ি হয়ে শিয়ালদায় আসাম লিংকে উঠেছি। বোলপুরে নামব। কামরা ফাঁকা, এক কোণে গলকম্বল মানমুনিয়া দাড়িওয়ালা একটি সুদর্শন ভদ্রলোক মাত্র। তিনি আমার দিকে আড় নয়নে তাকান। আম্মো! একই সঙ্গেই একে অন্যকে চিনতে পারলুম। আমি বললুম, খান না রে? সে হাঁকল, মিতু না রে? যুগপৎ লম্ফন, ঘন ঘন আলিঙ্গন। পাঠশালে পাশাপাশি বসতুম। তারপর এই ৩০টি বছর পরে দেখা প্রথম উচ্ছ্বাস সমাপ্ত হলে তাকে জিজ্ঞেস করলুম, তুই এরকম বদখত দাড়ি দাঁড়া রেখেছিস কেন? খানটা ওই পাঠশালার যুগেও ছিল হাড়ে টক শয়তান। প্রশ্ন শুধালে ইহুদিদের মতো পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে উত্তরটা এড়িয়ে যায়। শুধালো, দাঁড়া কারে কয়? হাঁড়ি বড় সাইজের হলে হাঁড়া হয়, গাড়ি গাড়া। দাড়ি হিন্দি উর্দুতে স্ত্রীলিঙ্গ, কিন্তু দাঁড়া পুংলিঙ্গ। তোরটা দাড়ি নয়, দাঁড়া। অবশ্য অস্বীকার করিনি, তাকে দেখাচ্ছিল গত শতাব্দীর ফরাসি খানদানিদের মতো। গায়ের রং প্যাটপেটে ফর্সা, গায়ে প্রচুর পাঁঠার রক্ত। শুধালুম, তা তোর পাকিস্তান ছেড়ে এই নাপাক দেশে এসেছিস কি করতে? আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির কাছে মানত করেছিলাম, বাবার আশীর্বাদে আল্লাহ যদি আমাকে এসপিতে প্রমোশন করেন তবে বাবার দরগা দর্শনে যাব। ভালো মন্দ যা আছে তাই দিয়ে শিরনি চড়াবো। সেই সেরে ফিরছি। এই নে প্রসাদী গোলাপের পাঁপড়ি। আমি মাথায় ছুঁয়ে বললুম, ও, তুই বুঝি পুলিশে ঢুকেছিলি? বলল, হ্যাঁ, সাব ইন্সপেক্টর হয়ে। আশ্চর্য হয়ে শুধালুম, বলিস কি রে? আর এর মধ্যে এসপি? প্রসাদের পাপড়ি মাথায় ঠেকিয়ে বলল, খাজা মঈনুদ্দিন চিশতির দোয়া আর হিন্দুদের কৃপায়। হিন্দুদের কৃপায়? হ্যাঁ ভাই, তেনাদেরই কের পায়। তেনারা যদি পূর্ব বাংলার পুলিশের ডাঙর ডাঙর নকরি ছেড়ে ঝেঁটিয়ে পশ্চিম বাংলা আর আসামে চলে না যেতেন, তাহলে আমি গন্ডায় গন্ডায় প্রমোশন পেতুম কি করে? তারা থাকলে হয়তো অবিচার করে আমাকে দু একটা না হক প্রমোশন দিত, কিন্তু এরকম দিনকে রাত, রাতকে দিন তো করা যায় না। আর তুই তো বিশ্বাস করবি নে, তুই চিরকালই সন্দেহ পিচাস। যে কটি হিন্দু রয়ে গেল তারা গন্ডায় গন্ডায় না হোক জোড়ায় জোড়ায় প্রমোশন পেয়েছে, জানিস? মণ্ডল সিভিল সার্জন হয়েছে। আমি ভিড়মি খাই আর কি। গাড়ল ফোঁড়াটি পর্যন্ত কাটতে জানতো না। খান বলল, সব তো শুনলি, তোর বইও আমি দু চারখানা পড়েছি। আচ্ছা বলতো, এইসব বানিয়ে বানিয়ে লিখিস না কিছু কিছু দেখাশোনার জিনিস, অভিজ্ঞতার বস্তু? কিছুটা বানিয়ে, কিছুটা অভিজ্ঞতা থেকে। তাজ্জব! আমি তো ভাই বিস্তর খুন খারাপই দেখলুম। এক একটা এমন যে আস্ত একখানা উপন্যাস হয়, কিন্তু তারই রিপোর্ট লিখতে গেলে আমার তালুর জল আর নিবের কালি শুকিয়ে যায়। কি করে যে তুই লিখিস? আমি বললুম, আমাকেও যদি শুধুমাত্র ফ্যাক্টের ভিতর নিজেকে সীমাবদ্ধ করে লিখতে হতো, তাহলে আমার রিপোর্টটা হতো তোর চেয়েও উঁচা। কল্পনায় সে উৎপাত করত। তা সে কথা যাকগে, আমার দিনকাল বড্ডই খারাপ যাচ্ছে। দুটো প্লটের অপর্যাপ্ত অনটন। সম্পাদক মিয়া এবার গল্পই চান, ইলাস্ট্রেট করবেন। বল না একটা। দাড়ির ভেতর দিয়ে আঙুল চালাতে চালাতে বলল, কোনটা বলি? কেসগুলো তো মাথার ভিতর আবজাব করছে। আচ্ছা দাঁড়া, ভেবে নেই। এমন সময় সিগন্যাল ভেবে ট্রেন খামোখা মাঝপথে দাঁড়ালো। খান বাইরের দিকে তাকিয়ে বলল, এরা কি যাত্রে? তাকিয়ে দেখি মিশকালো সাঁওতাল মেয়ে, তার উপর মেখেছে প্রচুর তেল, শাড়ির উপর বেঁধেছে গামছা। উত্তমাঙ্গে চলিফলি কিছু নেই, নিটোল দেহ, সুডোল ইত্যাদি ইত্যাদি। শেষেরটা বোঝা গেল পরিষ্কার, কারণ হাত দুটি যত সম্ভব উঁচু করে পলাশ ফুল পাড়বার চেষ্টা করছিল, খোঁপায় গুজবে বলে। হলদে পলাশ। এ অঞ্চলে লালের তুলনায় ঢের কম। কি জানি, মেয়েটা হয়তো ভেবেছে লাল কালোর চাইতে হলদে কালোর কন্ট্রাস্টে খোলতায় বেশি। বললাম, সাঁওতাল। হ্যাঁ, আমাদের দেশে অতদূর ওরা পৌঁছায়নি, কিংবা হয়তো ছিল এককালে। কাল যেরকম হিন্দু পূব বাংলা ছেড়ে চলে এলো, এরা হয়তো পরশু। খান দেখি আমার কথায় বিশেষ কান দিচ্ছে না। আপন মনে কি যেন ভাবছে। উস্তাদ গাওয়াইয়া যেরকম গান শুরু করার পূর্বে হঠাৎ কেমন যেন আনমনা হয়ে যান, তখন বিরক্ত করতে নেই। গাড়ি ছাড়ল। একটু কাছে এসে বলল, ওই কালো মেয়ে আর একটি মেয়ের কথা আমার স্মরণে এনে দিল। তার রং ছিল এর চেয়েও কালো, কিন্তু সে কি কালো? সব রঙের অভাবে নাকি কালো হয়? হ্যাঁ তাই, কোনো রঙেই সাহস করে তার শরীর চড়াও করতে পারেনি।
আমি তাকে দেখেছিলুম তার শারীরিক মানসিক চরম দুরবস্থায়, তবু চোখ ফেরাতে পারিনি। হিন্দুরা কেন যে কালি কালি করে তখন বুঝতে পেরেছিলুম। গাড়ি বর্ধমানে এসে থামল। বর্তমানে আমি গত 7 বছর ধরে অর্ডার দিয়ে কখনো কেলনারের কাছ থেকে চা আন্ডা পাইনি। কাজেই ফর সেফটি সেক প্রথমেই ভাঁড়ের চা কিনে রাখলুম। বিস্তর ছুটোছুটি করে কিছু কিঞ্চিতের জোগাড় হলো। স্থির করলুম বোলপুরে খানকে একটা পুরো পাক্কা খানা তুলে দেব। সেখানকার গোসাই আমাকে নেক নজরে দেখে। গাড়ি ছাড়তে ছাড়তে খান বলল, আমি তখন আবরুগড়ে এসআই, আমরা বাংলায় লিখি এসআই। রোজ থানায় বসে ভাবি, ইয়া আল্লাহ, চাকরির এই দুরস্ত দরিয়া কবে পেরিয়ে গিয়ে এমন এক মোকামে পৌঁছাবো যেখানে হর হামেশা পয়সাটা আদলাটা হিসাব করতে না হয়। ঘুষ খেতে তখনও শিখিনি। আমি শুধালুম, এখন শিখেছিস? তা বলে, হ্যাঁ, তবে সে অন্য ধরনের, পরে তোকে বুঝিয়ে বলব। আব্রুগড় বড় মনোরম জায়গা, অনেকটা শিলংয়ের মতো, উঁচু নিচুতে ভর্তি টিলা টালার টক্কর। কোন এক সাহেব নাকি মালয় না কোথা থেকে কৃষ্ণচূড়া এনে এখানে পুঁতে দেয়। এখন শহরটা আগা পাঁচতলা তাই দিয়ে ভর্তি। শহরটা এমনিতে সবুজ, তার উপর এলগোলমোরের কালো সবুজ, আর তার মাঝখানে ফুটে ওঠে বাড়িগুলোর পোড়া লালের টাইলের ছাদ। চতুর্দিকে অজস্র চা বাগান আর তেলের খনি। সাহেব শুভ বেহারি মারোয়াড়িতে শহরটা গিজগিজ করছে। আর খান আসামিদের তো কথাই নেই, তারা বড় বড় সরল। আব্রুগড়ের বটতলাতে 4 আনা দিয়ে মিথ্যে সাক্ষী পাওয়া যেত না। আমাদের দেশে আকছারি তা যায়। এখন কি অবস্থা তা অবশ্য জানি নে। বড় কর্তা বলেছিলেন, কিছু একটা জবরদস্ত নতুন না করতে পারলে কুইক প্রমোশন হয় না। জবরদস্ত নতুন করবইটা বাকি। এখানে খুন খারাপই হয় অত্যল্প, উঠোনই নেই তো আমি নাচি কি করে? তাই থানায় বসে পুরনো দিনের খাতাপত্র দেখি, ফাইল পড়ি। সেইটাই একদিন কাজে লেগে গেল, পরে বলছি। আমার চেনা এক রাজমিস্ত্রি আমাকে রাস্তায় দাঁড় করিয়ে একদিন বলল, মোল্লাবাজারের পিছনে উঁচু টিলার উপর যে খালি বাংলো আছে, তার বাবুর্চিখানার ভিত মেরামত করতে গিয়ে সে একটা লাশ আবিষ্কার করেছে। ঠিক লাশ নয়, কঙ্কালই বলা যেতে পারে, পচা ছেঁড়া কম্বল জড়ানো। রক্তের সন্ধান পেয়ে বললুম, তুমি ওখানে যাও, হঠাৎ যেন আবিষ্কার করেছ এ ভাব করে আমাকে খবর পাঠাও। তা না হলে পরে প্রমাণ করতে হবে ওইটা সত্যই ওখানে ছিল, বাইরে থেকে এনে কেউ চাপায়নি। জিনিসটা যে খারাপই তাতে কোনো সন্দেহ নেই। বাবুর্চিখানার নিচে কম্বলে জড়ানো পোঁতা কঙ্কাল। এখানে কোশমিনকালেও কোনো গোরস্থান ছিল না। টিলার ঢালুর দিকে কতটুকু জায়গা যে ওখানে মানুষ গোরস্থান বানাতে যাবে? তাহলে এটা নিশ্চয়ই খুনের ব্যাপার। শুধু খারাপই নয়, খুন খারাপই। আমি বললুম, সাক্ষাৎ শার্লক হোমস। শুধলে সে আবার কে? আমি প্রথমটায় হকচকিয়ে পরে সামলে নিয়ে বললুম, তুমি এগোও, আমি আর রসভঙ্গ করব না। বলল, প্রথম রক্তের সন্ধান পেয়ে আমি যেন হন্যে হয়ে উঠলুম। সমস্ত রাত ঘুম হলো না। মাথার ভিতর ঘুরছে কত রকম নরহত্যার ছবি, যেন স্বয়ং 5 কড়ি দিয়ে সেগুলো এঁকে যাচ্ছেন। আর দীনেন্দ্র কুমার রায় আপন হাতে রঙ্গলি দিচ্ছেন, বেবাক লালে লাল। আমি বললুম, রসভঙ্গ করতে হলো, অপরাধ নিস নে। হোমস হলো বিলিতি অরিন্দম। খান বলল, তাই বল, কিন্তু তুই ভাবিস নে তোকে একটা রগরগে খুনের কাহিনী শোনাতে যাচ্ছি মাত্র। এতে আছে বড় দুঃখের কথা, বড় বিষাদ বেদনা। স্বর্গ আমি দেখিনি, কিন্তু স্বর্গচ্যুত হতভাগ্য একজনকে আমি দেখেছি। সে দৃশ্য আর কারও দেখার দরকার নেই। কি বলছিলাম? হ্যাঁ, ভোর হতে না হতেই আমি থানায় এসে উপস্থিত। কিন্তু মূর্খের মতো আমি রাজমিস্ত্রিকে বলে রাখিনি সে কখন আসবে। সে যদি এসে ফিরে যায় কিংবা কেসটা হাতছাড়া হয়ে যায়। আজ হাসি পায়। রাত দুপুরে এখন যদি জমাদার এসে খবর দেয় পদ্মার চরে ডাকাতিতে 5টা চড়ুয়া আর 3টে ডাকাত মারা গিয়েছে, আমি তাহলে পাশবালিশ জাবড়ে ধরে বলি, যা যা দি করিসনি। রাজমিস্ত্রি হেলে দুলে প্রায় 12টায় এলেন, আমাকে 8 ঘন্টা দগ্ধানোর পর। যেন সদ্য এইমাত্র ফার্স্ট ইনফরমেশন পেয়েছি। এরকম ধারা মুখের ভাব করে 2টি কনস্টেবল নিয়ে অকুস্তলার দিকে রওনা দিলুম। গিয়ে দেখি অত্যন্ত কুস্থান, অর্থাৎ কুস্থানই বটে। আমি বললুম, ওই মোলো, অকুস্থান হয়েছে আরবি, ওয়াকেয়া অর্থাৎ ঘটনা আর স্থান নিয়ে। খান বলল, থাক থাক, আর বিদ্যা ফলাতে হবে না। অকুস্তলার হালটা ভালো করে শোন। 3 বছর ধরে বাংলোয় বসতি ছিল না বলে বাবুর্চিখানার দৌড় জানালা চুরি গিয়েছে, ঘরটা পোড়ো পোড়ো।
কে এক নতুন সাহেব আসবে বলে ওটার ভিত মেরামত করতে গিয়ে বেরিয়েছে একটা কঙ্কাল, পচা কম্বলে জড়ানো। মাথার চুল ছাড়া আর সব পচে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আমি নয়া শিকারীর মতো সন্তর্পণে এগুলুম বলে খুলির ভেতর মাটির মধ্যে পেয়ে গেলুম একটা বুলেট। তখন ভালো করে তাকিয়ে দেখি খুলির পিছনের দিকে একটা ওই সাইজের গর্ত। আব্রুগড়ে গন্ডায় গন্ডায় স্পেশালিস্ট নেই যে আমার তদন্তেই বাতলে দেবে ব্যাপারটা কি। অন্তত এই যে কঙ্কাল, এর লাশটা কবে মাটিতে পোঁতা হয়েছিল। শহরের অ্যাসিস্ট্যান্ট সার্জন, আমাদেরই জেলার ধীরেন সেন, তাকে ধরে এনে শুধালুম। বললেন অন্তত 3 বছর। বিচক্ষণ লোক। রায়টা দিলেন কঙ্কাল উপেক্ষা করে, কম্বলটা উত্তম রূপে পরখ করে। তাহলে প্রশ্ন, 3 বছর পূর্বে ওই বাংলোয় থাকত কে, যার সময় ঘটনাটা ঘটেছিল? খবর পাওয়া গেল আইরিশম্যান প্যাট্রিক ওহারা সাহেব। সে এখন কোথায়? জেলে। কেন? সে কথা জেনে কি পুলিপিঠের নেজ গজাবে? আমার মন ক্ষণে এদিকে ধায়ে, ক্ষণে ওদিকে ধায়ে। বদ্ধ ঘরে আগুন লাগলে মানুষ যেমন মতিচ্ছন্ন হয়ে ক্ষণে এ দরজায় ক্ষণে ও জানালায় ধাক্কা দেয়, কোনো একটা ভালো করে একাগ্র মনে খোলবার চেষ্টা করে না। আমার হলো তাই। কোনো একটা ক্লু 5 মিনিটের তরেও ঠিকমতো ফলো আপ করতে পারিনি। এখন বুদ্ধি হয়েছে বলে বুঝেছি যে এসব রহস্য সমাধান বুদ্ধির কর্ম নয়, রুটিনের ঘানিতে সব কিছু ফেলে দিতে হয়। তেল বেরিয়ে আসবেই আসবে, সমস্যার সমাধান হবেই হবে। যে কাজ আজ 5 মিনিটে করতে পারি তখন লেগেছিল 1 হপ্তাহ। ততদিনে প্রশ্নগুলো মোটামুটি সামনে খাড়া করে নিয়েছি। লোকটা কে? এটা খুন তো? কে খুন করল? কার বন্দুকের গুলি? কঙ্কাল থেকে মানুষ শনাক্ত করা অসম্ভব না হলেও বড়ই কঠিন। তন্ন তন্ন করেও আংটি টাংটি, বাঁধানো দাঁত, ডেন্টিস্টের কোনো প্রকারের কেরানি কিছুই পাওয়া গেল না। ব্লাঙ্কো। আমি তো এ শহরে এসেছি মাত্র কয়েক মাস হলো, কিন্তু পুরনো বাসিন্দাদের কেউ কেউ নিশ্চয়ই কিছু না কিছু জানে। কিন্তু অহমিয়ারা সরল হলেও এই তত্ত্বটি বিলক্ষণ জানে যে পুলিশের ঝামেলাতে খোদার খামোখা জড়িয়ে পড়তে নেই। ব্লাঙ্কো। ইতিমধ্যে রিপোর্ট পৌঁছল। খুলির ভিতর যে বুলেট পাওয়া গিয়েছিল সেই বুলেটই খুলির ফুটোটার জন্য দায়ী। আমি বাঁকা হাসি হেসে বললুম, মারাত্মক আবিষ্কার। এ তো কানাও বলতে পারে। আর ওই দেখ তোর কৃষ্ণ সুন্দরী আর এক পাল সাঁওতালি, ওদের বসতির দিকে এগোচ্ছি এখন। গাড়ি তখন খানা জংশনে লুপ লাইনে ঢুকবে বলে ধীরে ধীরে চলছিল। খান অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা ঝাঁকুনি দিয়ে বলল, না, টুনি মেমের নখের কণাও এরা হতে পারে না। আমার অভিমান হলো, সাঁওতালি আমাদের প্রতিবেশী মেয়ে। লক্ষ্য না করেই খান বলল, বুলেটে যে খুলি ফুটো করেছে সে তো তুই বুঝিস, আমিও বুঝি, কিন্তু আদালত কি বুঝবে? তারা প্রমাণ চায়। উহ, আদালত তো আদালত, অডিটের বেলা জানো কি হয়? পেনশন নেবার জন্য তুমি সার্টিফিকেট দাখিল করলে যে তুমি এপ্রিল মাসে জীবিত আছো। অডিট শুধালো, কিন্তু মার্চ মাসের সার্টিফিকেট কই? আপনি যে মার্চ মাসে জীবিত ছিলেন তার প্রমাণ কি? না হলে যে মার্চ মাসের পেনশনটা পাবেন না। আমি বললুম, সেটা কিন্তু ঠিক। দিল্লির জাদুঘরে কেন্দ্রের এক মন্ত্রী বিদেশি ভিজিটরকে নিয়ে ছোট্ট একটি শিশুর খুলি দেখিয়ে বললেন, এটি শঙ্করাচার্যের খুলি। ভিজিটর অবাক হয়ে শুধালো, তার খুলি এত ছোট ছিল? মন্ত্রী গম্ভীর কণ্ঠে বললেন, এটা তার শিশু বয়সের খুলি। 2টো কিংবা 6টা খুলি যখন হতে পারে, তখন 2টো কিংবা 6টা জীবন হবে না কেন? তাহলে একটা মার্চ মাসে গ্যাপ পড়াটাই বা বিচিত্র কি? ওসব কথা থাক, তারপর কি হলো বল। তখন অনুসন্ধান করতে লাগলাম, খুনটা হয়েছে ওহারা সাহেব বাংলোয় থাকাকালীন, না তার পরে কেউ খুন করে লোকটাকে নির্জন পোড়ো বাড়িতে পুঁতে গেছে। ওহারা জেলে, দীর্ঘমেয়াদে। থানার পুরনো ফাইল কাগজপত্র ঘেঁটে যা আবিষ্কার করলুম সেও বিচিত্র। সাহেব 6টা ইংরেজ পরিবারকে চকলেটের ভিতর বিষ ঠেসে তাই খাইয়ে মারবার চেষ্টা করেছিল। প্রমাণের অভাব হয়নি। আব্রুগড় থেকে প্রায় 60 মাইল দূরে এক ছোট্ট ডাকঘর থেকে ওহারা পাঠিয়েছিল 6টি রেজিস্ট্রি পার্সেল। 6 জন ইংরেজের নামে পোস্টমাস্টার সেই মর্মে সাক্ষী দিয়েছিল। এদের 2 জন থাকতো আব্রুগড়ে, বাকিটা কাছে পিঠের চা বাগানে। একই সঙ্গে একই জিনিস খেয়ে সবাই মরমর হয়েছিল বলে সিভিল সার্জন বুদ্ধি করে সঙ্গে সঙ্গে ধরে ফেললেন যে চকলেটের মধ্যে গড়বড় সড়বড় আছে। তাই তারা সে যাত্রা রক্ষা পায়, কেউ মরেনি। কিন্তু 6টা কেন? একটা পরিবারই বা কেন?
একজন লোক খুন করার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদের জন্য শ্রীঘর। ওহারা আলিপুরে। ইতিমধ্যে বীরভূমের খোয়াইডাঙ্গা আরম্ভ হয়ে গিয়েছে। খান বলল, এদের সঙ্গে আমাদের সবুজ সিলেটের কোনো মিল নেই বটে, কিন্তু তবু এর রুক্ষ শুষ্ক একটা কঠোর সৌন্দর্য আছে। তারপর মাথা ঝাঁকুনি দিয়ে বলল, হ্যাঁ, কি যেন বলছিলুম? মনে পড়েছে। হঠাৎ আমার মাথায় এক নতুন বুদ্ধির উদয় হলো। ওহারা যখন আইরিশম্যান, তখন তার বন্দুক থাকাটা অসম্ভব নয়। খবর নিয়ে জানতে পারলুম ছিল। আমি জানতুম কারো দীর্ঘমেয়াদের জেল হলে তার বন্দুক সরকারি তোষাখানায় জমা দেওয়া হয়। সেটা সেখানে পাওয়া গেল। বিশেষজ্ঞরা বললেন, খুলির মাথায় যে বুলেট পাওয়া গেছে সেটা নিঃসন্দেহে ওই বন্দুক থেকেই ছোঁড়া হয়েছে। যাক, এতক্ষণে এক কদম এগুলুম। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে লোকটা খুন হয়েছে সে কে? কলকাতায় যখন কলেজে পড়তুম তখন আমাদের হোস্টেলে রামানন্দ চাটুর্যে একবার জার্নালিজম সম্পর্কে বক্তৃতা দিতে আসেন। মেলা কথা কওয়ার পর তিনি শেষ করেন এই বলে যে, যে কোনো জ্ঞান, যে কোনো খবর, তার মূল্য যত সামান্যই হোক না কেন, কোনো না কোনো দিন জার্নালিজমের কাজে সেটা লেগে যেতে পারে। পুলিশের কাজেও দেখলুম তাই। সেই যে আমি অবসর সময়ে থানায় বসে পুরনো ফাইলের কাসুন্দি ঘাঁটতুম, তাই লেগে গেল কাজে। থানায় থানায় একখানা খাতাতে লেখা থাকে কে কবে নিরুদ্দেশ হলো। অবশ্য যদি আত্মীয়স্বজন খবর দেয়। বিরাট দেশ ভারতবর্ষ। কত লোক কত রকমে কঞ্জুর হয়ে যায়, কে বা রাখে তার খবর। তবু মনে পড়ল ৩ বছর আগে এক বিহারি মজুর নিখোঁজ হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে মনে পড়ল কঙ্কালটা জড়ানো ছিল একটা চেক কম্বলে। এই ডিজাইনটা বিহারিদের ভিতর খুবই পপুলার। যে পাড়াতে সে থাকত সেখানে জোর অনুসন্ধান চালালুম, অবশ্য ছদ্মবেশে। চায়ের দোকানে আশকথা পাশকথা খাওয়ার পর একে ওকে তাকে শুধাই, সেই বিহারি রামভজনের কি হলো? যা খবর পাওয়া গেল সেটা আমাকে আরও কয়েক কদম এগিয়ে দিল। তার নির্যাস, রামভজনের বউ টুনি মেম। আমি আশ্চর্য হয়ে বাধা দিলুম, বিহারি মজুরের বউ মেম হয় কি করে? খান বলল, সেই কথাই তো হচ্ছে। টুনি ওহারা সাহেবের বাংলোয় কাজ করত, পরে সাহেবের রক্ষিতা হয়ে যায়, তাই বিহারিরা তাকে নাম দেয় টুনি মেম। রামভজন নাকি একদিন তার দেশের ভাই বেরাদারকে বলে সে দেশে চলে যাচ্ছে, যা জমিয়েছে তাই দিয়ে ক্ষেত খামার করবে। হয়তো তারও বাড়া একটা কারণ ছিল। সামনাসামনি না হোক, আড়ালে আবডালে অনেকেই টুনি মেমকে নিয়ে মস্কারা ফিসকিরি করত। অতি অবশ্যই বোঝা যাচ্ছে রামভজনকে বাদ দিয়ে নয়। এবং শেষ খবর, টুনি মেম আর তার স্বামীকে স্টেশনে নিয়ে যাবার সময় নাকি ওদের দুজনকে ওহারার বাংলোর গেটের সামনে দেখা যায়। কৌতূহল তখন আমার মাথায় রীতিমতো চাড়া দিয়ে উঠেছে। আমাকে হতাশ করে খান বলল, ব্লাঙ্কো। মাস তিনেক পর যখন রামভজনের পরিচিত নতুন মজুররা আবরুগড়ে এলো, ওরা কিস্তিতে কিস্তিতে আসছে যাচ্ছে হামেশাই, তখন তারা বলল রামভজন আদপেই দেশে পৌঁছায়নি। আবরুগড়ের কেউ বলল টুনি মেমের বেহায়া পানায় তিতি বিরক্ত হয়ে সন্ন্যাস নিয়েছে। কেউ বলল দার্জিলিং না কোথায় যেন চা বাগানে কাজ নিয়েছে। আর টুনি মেম, সে তখন ওহারা রক্ষিতা। কিন্তু রক্ষিতা বললে ওহারা ও টুনি মেম দুজনারই প্রতি অবিচার করা হয়। ওহারা টুনি মেমকে রেখেছিল রানীর সম্মান দিয়ে, আর টুনি মেমও ওহারাকে ভালোবেসেছিল লাইলি যেরকম মজনুকে ভালোবেসেছিলেন। কিন্তু এসব আমি পরে জানতে পেরেছিলুম। আমি তখন মনে মনে সমস্ত ব্যাপারটার একটা আবছা আবছা ছবি এঁকে ফেলেছি। টুনি মেম স্বামীকে স্টেশনে নিয়ে যাবার পথে ওহারার বাংলোয় নিয়ে যায়। শীতকাল ছিল বলে রামভজন তার সেই চেক কম্বলখানা গায়ে জড়িয়ে নিয়েছিল। তারপর যে কোনো কারণেই হোক ওহারা তাকে গুলি করে মেরে বাবরচিখানার ভিতের নিচে পুঁতে ফেলে। যে লোক 6টা পরিবারকে খুনের চেষ্টা করতে পারে, তার পক্ষে এটা ধুলো খেলা। চায়ের দোকানে তদন্ত শেষ হলে পর একদিন থানা থেকে সরকারি রূপে চায়ের দোকানে যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল ছিল তাকে ডেকে পাঠালুম। সে বলল কসম খেয়ে, কোনো কিছু তার পক্ষে বলা অসম্ভব, তবে রামভজনের ওই রকম এক চেক কম্বল ছিল। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো এই, ওহারা যদি রামভজনকে খুন করে থাকে তবে তার একমাত্র সাক্ষী টুনি মেম। টুনি মেম কোথায়? খবর পেলুম ওহারার জেল হবার পর টুনি মেম বড় দুরবস্থায় পড়ে। শেষটায় কোনো পথ না পেয়ে ওহারা সাহেবের বাবুর্চির সঙ্গে উধাও হয়ে যায়। এবার সত্যি আমার সামনে যেন পাথরের পাঁচিল খাড়া হলো। বহু অনুসন্ধান করেও কিছুমাত্র হদিস পেলুম না। খানসামা আর টুনি মেম গেল কোথায়?
তখন মনে মনে চিন্তা করলুম, সাহেবদের যে বাবুর্চি ক্লাসের লোক, এরা বাঙালি হিন্দু মুসলমানদের বাড়িতে চাকরি পায় না। পুডিং পাডিং রেস্টো মেস্টো দুনিয়ার যত অখাদ্য এরা রাঁধে। শুয়োর গরুর ঘাট এরা যেসব বানায় সেগুলো দূর থেকে দেখেই শেষ বিচারের দিন স্মরণ করিয়ে দেয়। খায় কোন বঙ্গ সন্তানের সাধ্যি? অতএব এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ওহারার বাবুর্চি নিশ্চয়ই কোনো সাহেবের চাকরি নিয়েছে। তোকে পূর্বেই বলেছি, আব্রুগড়ের চতুর্দিকে মাইলের পর মাইল জুড়ে চা বাগান আবজাব করছে। আমি প্রতি উইকেন্ডে আজ এটা কাল সেটায় তদন্ত করতে লাগলুম। পরনে খানসামা বাবুর্চির পোশাক। সবাইকে শুধাই বাবুর্চির চাকরি কোথাও খালি আছে কিনা। আরও শুধাই আমার এক ভাই নাম ভাঁড়িয়ে এক কুলি রমণীর সঙ্গে বসবাস করছে। আসল কারণ অবশ্য আমি ওহারার খানসামাটার নাম আবিষ্কার করতে সক্ষম হইনি। আমাদের মা তার জন্য কান্নাকাটি করছে। তার খবর কেউ জানে কিনা। বাগানের পর বাগান ব্লাঙ্কো ড্র করেই যাচ্ছি, আর আমার রোখও সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। শেষটায় আল্লাহর কুদরত, পয়গম্বরের মেহেরবানি আর মুর্শিদের দোয়ার 13 স্পর্শ ঘটে গেল। এক চা বাগিচার কম্পাউন্ডার শুধু যে খবরটা দিল তাই নয়, বাঁকা হাসি হেসে বলল, ও টুনি ম্যাম, দেখে এসো গে তোমার বৌদি কি সুখে না আছেন। আমি মেলা তর্কাতর্কি না করে ধাওয়া করলুম ম্যানেজার সাহেবের বাংলোর দিকে। সেখানে গিয়ে শুনি বাবুর্চি পরশুদিন থেকে উধাও। তার বউ কুলি লাইনের একটা কুড়ি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। সে এক অবর্ণনীয় দৃশ্য। পুরি এই পুরি ত্রিভঙ্গ মুরারি গোছ, অতিশয় জরাজীর্ণ একখানা ছন বাঁশের তৈরি কুড়ে ঘর। ঝপের তৈরি দরজাখানা পাশের মাটিতে পড়ছে। ভিতরের দৃশ্য আরও মারাত্মক। স্যাঁতসেঁতে নয়, রীতিমতো ভেজা মাটির ভিত। হেথায় গর্ত হোথায় গর্ত, আল্লাহর মালুম গর্তে সাপ না ইঁদুর আছে। এক কোণে একটা ভাঙা উনুন। কবে যে তাতে শেষ রান্না হয়েছিল ছাই দেখে অনুমান করতে পারলুম না। তারই পাশে একটা শানকি গড়াগড়ি দিচ্ছে। দু একটা ভাত শুকিয়ে কাঠ হয়ে তলানিতে গড়াচ্ছে। তারই পাশে মলমূত্র। নোংরা দুর্গন্ধে ঘরটা ম ম করছে। দেয়ালে হেলান দিয়ে একটা হাড্ডিসার বছর তিনেকের ছেলে চোখ বন্ধ করে ধুঁকছে। ছেলেটিকে কিন্তু তবুও কি যে অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল সেটা আমার চোখ এড়ায়নি। কেউ না বললেও আমি চট করে বলে দিতে পারতুম ওটি ওহারার সন্তান। শুনেছি স্বর্গের দেবশিশুরা অমর, কিন্তু এই মরলোকে এসে যদি তাদের কাউকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো তবে বোধহয় তার চেহারা এরকমই দেখাতো। আমি যে গলা খাকড়ি দিয়ে ঘরে ঢুকলুম সে একবারের তরেও চোখ খুলল না। সে শক্তিটুকুও তার গেছে। অল্পক্ষণের জন্য নীরব থেকে খান বলল, বহু বছর পুলিশে কাজ করে আমি এখন পাষাণ হৃদয়। তখন সবে পুলিশে ঢুকেছি। আমি ওদিক থেকে চোখ ফেরালুম। সে আরও নিদারুণ দৃশ্য। একটা বছর দেড়েকের বাচ্চা তার মায়ের সায়া ধরে টানাটানি করছে। তারও সর্বাঙ্গে অনাহারের কঠিন ছাপ। ভালো করে কাঁদতে পর্যন্ত পারছে না। আর সে কি বিভৎস গোংরানো। থেকে থেকে তার অনাহারের দুর্বলতা যেন তার গলা চেপে ধরে, আর কক করে গোংরানো বন্ধ হয়ে যায়। তখনকার নীরবতা আরও বিভৎস। চাটাইয়ের উপরে শুয়ে টুনি মেম। পরনে মাত্র একটি সায়া, শতচ্ছিন্ন। বুক ঢেকে একখানা গামছা জরাজীর্ণ। হাত দুখানা বুকের উপরে রেখে চোখ বন্ধ করে কি জানি জীবন মরণ অনশন কিসের চিন্তা করছে। স্পষ্ট দেখতে পেলুম আসন্ন প্রসবা। ক্ষণতরে পুলিশের কর্তব্য ভুলে গিয়ে আমার ভিতরকার মানুষ মাথা চাড়া দিয়ে উঠতে চেয়েছিল। আমি সবলে তার কণ্ঠ রোধ করে পুলিশের কর্তব্যে মন দিলুম। অর্থাৎ এই রমণী যেন টের না পায় আমি পুলিশ, ওহারার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে এসেছি। তাই খানসামার ভাইয়ের পার্ট প্লে করে চিৎকার চেঁচামেচি আরম্ভ করলুম, কোথায় গেল লক্ষ্মী ছাড়া আপন বউকে ফেলে? খান আমার চোখের দিকে তাকিয়ে বলল, জানিস মিতু, এত দুঃখের ভিতরেও মেয়েটি আমার দিকে একবার তাকিয়েছিল। কারণটা বুঝতে পেরেছিস? জানিস তো, আমরা সিলেটিরা যদি কুলি রমণী গ্রহণ করি তবে সে হয় রক্ষিতা, কিংবা লোকে বলে খান কি নটির বেলেল্লেপানা। কুলি রমণীকে স্ত্রীর সম্মান সেও দেয় না, আর 5 জনের তো কথাই নেই। তাই এত দুঃখের ভিতরও বিবাহিত স্ত্রীর সম্মান পেয়ে তার চোখে মুখে তৃপ্তির ভাব ফুটে উঠেছিল। আমি ক্রমাগত চিৎকার করে যাচ্ছি, কোথায় গেলেন আমার পরাণের ভাই? আচ্ছা, আমার খবর নিসনি, কিন্তু হতভাগা মা যে কেঁদে কেঁদে দেশটা ভাসিয়ে দিল তার পর্যন্ত তোয়াক্কা করলে না। এদিকে আবার বউ বাচ্চা পোষবার ভয়ে গা ঢাকা দিয়েছে। আমার চেঁচামেচি শুনে কুড়ে ঘরের সামনে এক পাল কুলি মেয়ে জমায়েত হয়ে গিয়েছে।
আমি দৌড়ে দাঁড়িয়ে বললুম, তোমাদের মধ্যে কেউ রাজি আছো এদের জন্য রান্নাবান্না করে দিতে, ঘর সাফসুতরো করতে, আর বেচারি বউটার সেবা টেবা করতে? এক্ষুনি তাকে 5 টাকা দিচ্ছি, মাসের শেষে ফের পুরো মাইনে পাবে। আর এই নাও আরও 2 টাকা হাঁড়ি কুড়ি চাল ডালের জন্য। সবাই চেঁচিয়ে বলল, মুন্নি মুন্নি মুন্নি। মুন্নি এগিয়ে এলো, পুরনো ময়লা ছেঁড়া শাড়ি পরা। পরে জানতে পারলুম এই গরিব বিধবা একমাত্র মুন্নি যতখানি পারে টুনি ম্যামদের দেখভাল করছে। সেও নিঃসম্বল, কী বা করতে পেরেছে। কিন্তু জানিস মিতু, দুর্দিনে দুটি দরদের কথাই বলে কটা লোক। আর জানিস সেই মুনি আমাকে মৃদুকণ্ঠে কি বলল? বলল, আমাকে মাইনে দিতে হবে না সাহেব, ওদের জন্য যা রান্না করব তার থেকে দুমুঠো আমাকে খেতে দিলেই হবে। এরপরও যে ক্ষুধাতালায় বিশ্বাস করে না, তাকে চড় মারতে ইচ্ছা করে। মুন্নিকে বললুম, এই নাও আটানা, তাড়াতাড়ি গিয়ে মুড়ি মুড়কি যা পাও নিয়ে এসো। চায়ের কথা বললুম না, ওই একটিমাত্র জিনিস চা বাগানে ফ্রি, বিস্তর কুলি, বিনা দুধ চিনি, শুধুমাত্র চায়ের লিকার খেয়ে খিদে মারে। 5জন সাধারণ মানুষের স্বভাব, কে বিপদে পড়লে এগিয়ে এসে সাহায্য না করার। কিন্তু তখন যদি এরই একজন বুকে হিম্মত বেঁধে সাহায্য করতে আরম্ভ করে, তখন অনেকেই তার পিছনে এসে দাঁড়ায়। একজন ইতিমধ্যে বসবার জন্য আমাকে একটা মোড়া এনে দিয়েছে। আমি বললুম, আমি একটা চারপাই কিনতে চাই, বেচবে? চারপাই বলতে না বলতে এসে গেল। ভিজে ভিত থেকে উদ্ধার পেয়েও কিন্তু টুনি মেমের মুখের ভাব বদলালো না। তোকে বলেছি, হার্ড বয়েলড পুলিশম্যান আমি তখন হইনি, এমনকি অতিশয় সফট বয়েলডও না। তাই এই পুলিশের ভণ্ডামি করতে আমি বাধা দিয়ে বললুম, এইবারে তুই আরম্ভ করলি সত্যি সত্যি মিথ্যে ভণ্ডামি। ভুলে গেছিস নাকি স্কুলে আসবার সময় কাঁধে করে মা হারা একটা কাঠবিড়ালিকে সঙ্গে করে নিয়ে আসতিস? মাস্টারমশাই সেটার জন্য চোটপাট করতে গেলে স্কুল ছেড়ে নবাবী তালেবের উপরে রাজার স্কুলে ট্রান্সফার নিলি। খান যেন আদৌ শুনতেই পায়নি। আসন্ন প্রসবা রমণী পুরুষের চিত্তহারিণী হয় না। কিন্তু তোকে কি বলবো মিতু, ওরকম সুন্দরী মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। অনাদর, অবহেলা এবং সর্বোপরি অনাহার তাকে ম্লান করে দিয়েছে সত্য, কিন্তু খাঁটি সোনার উপরকার ময়লা কতক্ষণ থাকবে? একে দুদিন খেতে দিলে, দুটি মিষ্টি কথা বললে এ চোখের সামনে কদম গাছের মতো বেড়ে উঠবে, সর্বাঙ্গে সৌন্দর্যের ফুল ফোটাবে। এই তো এক্ষুনি যখন মুড়ি এলো আর ছেলেটি এই প্রথমবার প্রসন্ন নয়নে তার দিকে তাকালো, তখন তার মায়ের সৌন্দর্য যেন সঙ্গে সঙ্গে বেড়ে উঠল। গয়ার কালো পাথরে কোঁদা মূর্তিটি যেন টুনি ম্যাম। হিন্দুদের যে সুন্দর সুন্দর কালো পাথরের মূর্তি আছে, সেগুলো সুন্দর আমি জানি, কিন্তু কালো বলে আমার মন কখনো সাড়া দেয়নি। টুনি ম্যামকে দেখে বুঝলুম, মরা কালো পাথর জ্যান্ত টুনির রঙের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কি মারই না খেয়েছে। আমি তো তেমন ফর্সা নই, আমি মজেছিলুম টুনির রং দেখে, আর ওহারা তো আইরিশম্যান, সে যে পাগল হবে তাতে আর আশ্চর্য কি? গৌরী শ্রীরাধা কেন কৃষ্ণে লীন হয়েছিলেন, টুনি ম্যামকে দেখে বুঝতে পারলুম। সে যাগ্গে, তোকে আর কি বোঝাবো, দেখাবার হলে দেখাতাম। ওই একটি মেয়ে এ রং নিয়ে জন্মেছিল, তার আগেও না পরেও না। ইতিমধ্যে মুন্নি খিচুড়ি চড়িয়েছে, ঘরটা পরিষ্কার করা হয়েছে, একটা টেমি টিমটিম করে জ্বলছে। আমি কিছুক্ষণের জন্য বিদায় নিলুম। বাগানের ছোটবাবু মুসলমান, তাকে সার্টিফিকেট দেখাবার ছল করে আমার পুলিশের পরিচয় দিলুম। খাওয়া দাওয়া করলুম, কিন্তু তার বাবুর্চির সঙ্গে, পাছে কোনো সন্দেহের উদ্রেক হয়। রাত 9টার সময় টুনি মেমের ঘরে গিয়ে দেখি মুন্নি তাকে আরও 4টি খাওয়ার জন্য পিড়াপিড়ি করছে। আমাকে বলল, কদিন ধরে কিছুই জোটেনি সাহেব। আজ হঠাৎ খাবেই বা কী করে? তবু বলছি পেটের বাচ্চার জন্য 2টি খেতে। টুনির পরনে শাড়ি, সেদিকে তাকাতে মুন্নি বলল, 8 আনা পয়সা দিয়ে মুদির দোকান থেকে ছাড়িয়ে এনেছি। আমি বললুম, খুব ভালো করেছ। মুন্নি আপন কাঁথাখানা নিয়ে এসেছে। সেটা চাটাইয়ের উপর পেতে বাচ্চা দুটিকে নিয়ে শুয়ে পড়ল। আমি মোড়াটা চাপাইয়ের পাশে এনে বসলুম। টুনি সেই আগের মতো শুয়ে আছে, হাত দুখানা বুকের উপর। আমি উঠি উঠি করছি, এমন সময় টুনি চোখ বন্ধ রেখেই কোনো প্রকারের ভূমিকা না নিয়ে বলল, আপনি সব কিছু জানতে চান না? আমি হকচকিয়ে উঠলুম, কিন্তু তার পরের কথাতেই আশ্বস্ত হলুম। বলল, কি করে এ অবস্থায় পৌঁছলুম? খান বলল, উত্তেজনা উৎসুককে আমি তখন অর্ধমৃত। না না না, তোমার এখন শরীর দুর্বল। আমি ওই ধরনের কিছু একটা বলা না বলার মতো কি যেন একটা অর্ধ প্রকাশ করেছিলুম। টুনি বলল, আমি আপনাদের ভাষায় কুলি।
আপনারা আমাদের মানুষ বলেই গণ্য করেন না। অথচ জানেন, আমি একদিন রাজরানীর সম্মান পেয়েছিলুম। খান বলল, সেটা পরে পরিষ্কার হলো। তোকে সব বলছি। টুনি ম্যাম যা বলেছিল। বলল, অনেক অপমান নির্যাতন সয়েছি। হেন অপমান নেই যা আমায় সইতে হয়নি মুখ বুজে। নতুন অপমান আর কি হতে পারে? তাই মনে হচ্ছে আমার যাবার সময় বুঝি ঘনিয়ে এলো। অনেকক্ষণ চুপ করে রইল। বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে। মুন্নির নাক অল্প অল্প ডাকছে। টিমেটা বাতাসে এদিক ওদিক নাচছে। টুনি বলল, ওহারা সাহেবের বোন এসেছিল বিলেত থেকে এদেশের হাতিগণ্ডার দেখবে বলে। তারই আয়া হয়ে আমি ও বাড়িতে ঢুকি। মেম চলে যাওয়ার পরও তিনি আমায় ছাড়লেন না। আপনি মুরব্বী, আপনাকে সব কথা বলতে আমার বাধছে। তবু যে বলছি তার কারণ আপনি এসেছেন আমার ত্রাণকর্তা, আমার বন্ধুরূপে। আপনাকে বলবো না তো বলবো কাকে? আর এ যেন আমার বুকের উপর বোঝা হয়ে চেপে বসে আছে। এ বোঝা না নামিয়ে তো আমার নিষ্কৃতি নেই। আপনি শুনুন, আমাদের প্রণয় হয়েছিল, আমি স্বীকার করছি। স্বামী বর্তমান থাকতে পরপুরুষের দিকে তাকানোই পাপ। প্রণয়, সে তো মহাপাপ। তার জন্য যে সাজা পরমাত্মা আমায় দেবেন, তার জন্য আমি তৈরি। কিন্তু ভাবও দেখিনি ভাই সাহেব, আমি কুলি কামিন, আমি কালো, কিন্তু প্রতিবেশিনীরা বলতো আমার সর্বাঙ্গ নাকি চুম্বক, পুরুষকে টানে। টানতো নিশ্চয়ই, বিশেষ করে ছোঁড়ারা যখন হ্যাংলার মতো আমার দিকে তাকাতো, তখনই সেটা বুঝতে পারতুম। কিন্তু ওরা কি চায় সেটা আমি আরও ভালো করে বুঝতে পারতুম। আমাকে রক্ষিতা করে রাখার সাহস ওদের ছিল না। যাক, এসব কথা আর খুলে বলার প্রয়োজন নেই। তখন যদি কেউ আমাকে রানীর সম্মান দেয়, তখন সে প্রলোভন জয় করাটা কি সহজ পরীক্ষা? সাহেব আমাকে প্রথম দিন থেকেই ইংরেজি পড়াতে শুরু করলো। বলল, তোমাকে আমি আমার মনের মতো করে গড়ে তুলব। ভালোবাসলে মানুষ কী না করতে পারে। কিংবা হয়তো পূর্বজন্মে আমি কোনো পাঠশালা মক্তব্যের আঙিনা ঝাঁট দিয়ে সেবা করেছিলাম বলে এ জন্মে তারই পুণ্যের ফলে আমার লেখাপড়া যে গতিতে এগিয়ে চলল, তা দেখে স্বয়ং সাহেবই অবাক। এরপর টুনি ম্যাম আমার চোখের দিকে তাকালো। বোধহয় দেখে নিল এসব সূক্ষ্ম জিনিস বোঝবার স্পর্শকাতরতা আমার কতখানি আছে। আফটার অল, সে তো আমাকে জানে খানশ্যামার ভাই খানশ্যামা হিসেবে। আমার চোখে কি দেখল কে জানে, আজও আমার কাছে রহস্য। কিন্তু বলে যেতে লাগলো ঠিক সেইভাবেই। বলল, বিদ্যে বুদ্ধি কতখানি হয়েছিল বলতে পারিনি, কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমরা কুলি মজুররা যে ভালোবাসি, একে অন্যের প্রতি আমাদের যে টান হয়, সেটাকে আমি নিন্দা করছি নে। কিন্তু সাহেবের পাশে বসে প্রেমের ভালো ভালো গান আর কবিতা পড়ে পড়ে আমি এক নতুনভাবে তাকে ভালোবাসতে লাগলুম। আর সে যে আমাকে কত দিক দিয়ে কতখানি ভালোবাসে, সেটাও দিনের পর দিন আমার কাছে পরিষ্কার হতে লাগলো। টুনি ক্লান্ত হয়ে পড়েছে। আমার ইচ্ছে হচ্ছিল তাকে থামাই, কিন্তু সে তখন আপন মনে যেন কথা বলছে। আবার কখনো বা সঙ্গীতে ফিরে চোখ দুটি মেলে আমার দিকে তাকিয়ে আমাকে লক্ষ্য করে আপন কথা বলে যায়। সাহেবের মতো এরকম মানুষ আমি আর দেখিনি। সামান্য কয়েক ঘন্টা দিনে কাজ করত চা গাছের সার নিয়ে, আর তার জন্য পেত কাড়ি কাড়ি টাকা, আর খরচ করত বেহুশের মতো। আমি কিছু বললে হেসে উড়িয়ে দিত। আমি কিছু বললে হেসে উত্তর দিত, যত খুশি, যে যখন কামাতে পারে তখন যত খুশি খরচ করবে না কেন? এই তো আমার স্বামীকে 10,000 টাকা দিতে চেয়েছিল। খান বলল, আমি তখন উত্তেজনার চরমে। এইবারে জানতে পারবো সেই টাকা নিয়ে টুনি মেমের স্বামী দেশে ফিরে গিয়ে ক্ষেত খামারের প্ল্যান করেছিল কিনা। সে টাকা পেয়েছিল কি না ওহারা ডাবল ক্রসিং করেছিল? রামভজন গুলি খেল কি করে? কেন? কার হাতে? কিন্তু হঠাৎ কেন জানি নে, টুনি মেম কথার মোড় ফিরিয়ে নিল। আমি শুধু লক্ষ্য করলুম টুনির মুখ কেমন যেন ঈষৎ বিকৃত হয়ে গেল। পাছে সে সন্দেহ করে বসে আমি কি মতলব নিয়ে এসেছি। তাই আমিও এই ব্যাপারটার উপর চাপ দিলুম না, মনকে সান্ত্বনা দিলুম। এতখানি যখন বলেছে, পরে মোকা পেলে বাকিটুকু পাম্প করে নেব। কারণ স্পষ্ট বুঝতে পেরেছি টুনি ম্যাম তো সাধারণ কুলিকামি নয়ই, সে অসাধারণ বুদ্ধিমতী মেয়ে, এবং সবচেয়ে বড় কথা, সে ভীষণ শক্ত মেয়ে। ক্ষুদাদা বা বিধিদত্ত চরিত্রবল তার নিশ্চয়ই ছিল। তার উপর এত বেশি তুফান ঝড়, এত বেশি বিচিত্র ভাগ্য বিপর্যয়ের ভিতর দিয়ে মার খেয়ে খেয়ে আজ এই স্যাঁতসেঁতে কুড়িঘরে এসে পৌঁছেছে যে সে এখন নির্ভয়। তার আর যাবে কি? তার আর হারাবার মতো কি আছে যে তারই ভয়ে আপন গোপন কথা ফাঁস করবে?
সে যদি নিজের থেকে কিছু না বলে, তবে আমার চতুর্দশ পুরুষের সাধ্য নেই যে আঁকশি দিয়ে তার পেটের কথা বার করি। এই এক ফোঁটা দুবলা পাতলা মেয়ে পুলিশের এক ফুয়ে সে কাহাঁ কাহাঁ মুলুকে উড়ে যাবে, কিন্তু আমি এ তত্ত্বটা জানি যে সে ভাঙবে না। তার দার্চ অবিশ্বাস্য। টুনি ম্যাম বলল, কিন্তু সাহেব ছিল পাগল। আমি ভেবেচিন্তেই বলছি, সাহেব ছিল পাগল। দুটো জিনিসে যে তার পাগলামি কত বিকট রূপ ধারণ করতে পারত, সে যারা দেখেছে তারাই বলতে পারবে। তারই স্মরণে টুনি ম্যাম যেন আঁতকে উঠল। বলল, বেশ ভালো মানুষের মতো দিব্যি দিনের পর দিন কেটে যাচ্ছে। আমাকে আদর সোহাগ করার অন্ত নেই। সারা সকালটা হয়তো কাটলো ক্যাটালগ দেখে দেখে বিলেত থেকে আমার জন্য কী সব আনাবে বলে। তারপর হঠাৎ আরম্ভ হয়ে গেল একটানা মদ খাওয়া। চলল দিনের পর দিন। কাজকর্ম তো বন্ধ বটেই, নাওয়া খাওয়ারও খোঁজ নেই। একটুখানি সুস্থাবস্থায় পেয়ে যদি বললুম, দুটি মুখে দাও, তবে সে কাতর স্বরে হয় বলতো, নেশা কেটে যাবে। নয়তো বলতো, মুখ দিয়ে কিছুই নামবে না, ঘুম আর মদ, মদ আর ঘুম। আমার জাত ভাইরা এদেশে এসে মদ খেতে শেখে। তাদের কেউ কেউ খায়ও প্রচুর। ও জিনিস আমার সম্পূর্ণ অজানা নয়, কিন্তু এরকম বেহদ মদ কাউকে আমি খেতে দেখিনি, শুনিনি। সে তখন মানুষ নয়, পশুও নয়, যেন কিছুই নয়। আমি তার পা জড়িয়ে ধরে বলেছি কতবার, তুমি যদি এই মদটা না খেতে, তবে আমি নির্ভয়ে বলতে পারতাম আমার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ নেই। সুস্থ অবস্থায় থাকলে সেও আমার পা জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করত আর কখনো খাবে না। কি লজ্জা! যাকে আমি মাথার মণি করে রেখেছি, সে দেবে হাত আমার পায়ে। অবশ্য একথাও ঠিক, আস্তে আস্তে তার এই মদের বান কমতির দিকে চলল। আমার আনন্দের সীমা নেই, কিন্তু আমার কপালে এত সুখ সইবে কেন? খান দম নিয়ে বলল, দেখ মিতু, এরপর বহুকাল চা অঞ্চলে কাজ করার ফলে বিস্তর সাহেবকে প্রচুর কালো মেয়ে নিতে দেখেছি এবং ছেড়ে যেতেও দেখেছি। বাচ্চা কাচ্চা থাকলে তাদের মিশনারির কাছে পাঠানোর ব্যবস্থা আমাকেও মাঝে মাঝে করতে হয়েছে। ওসব ওদের ডাল ভাত। কিন্তু টুনি ম্যাম স্বতন্ত্র। আমি বললুম, সে আর তোকে বলতে হবে না, তারপর কি হলো তাই বল। বোলপুর আর বেশি দূর নয়। খান বলল, টুনির কাহিনীও শেষ হতে চলল। শোন। টুনি বলল, আমার দ্বিতীয় দুঃখ ছিল সাহেবের অসম্ভব রাগ, ওই মদেরই মতো। বেশ দিন কাটছে, হাসি খুশির মানুষ সাহেব। হঠাৎ কোনো আর্দালি বা বেয়ার একটা কিছু বলল, আর সাহেব রেগে পাগলের মতো তাকে বন্দুক হাতে নিয়ে করল তারা। আমি কতবার যে ছুটে গিয়ে তার পায়ে জড়িয়ে ধরে তাকে ঠেকিয়েছি তার হিসেব নেই। তবুও বুঝতুম, যদি মদ খেয়ে মাতার অবস্থায় এরকম ধারা করত। তা নয়, সম্পূর্ণ সুস্থাবস্থায়। আমার নিজের কোনো ভয় ছিল না, কারণ আমার উপর সে একমাত্র রেগে গিয়ে পরে এমনই লজ্জা পেয়েছিল যে আমার মনে আর কোনো সন্দেহ ছিল না যে সে আর আমার উপর রাখবে না। কিন্তু চাকর বাকরকে নিয়ে হতো মুশকিল। আমার স্বামীকে। খান থামল। আমি তেড়ে বললুম, ওই রাগের মাথায় খুন করেছিল নাকি? খান বলল, ভাই, এবারেও আমাকে প্রলোভন সংবরণ করতে হলো। ঠিক যখন আমার মনে হলো এবার টুনি আসল কথায় আসবে, ঠিক তখন সে আবার তার কথার মোড় ঘোরালো। আমি নাচার। আবার মনকে সান্ত্বনা দিলুম, এই নিয়ে দুবার হলো, তিনবারের বার নিশ্চয়ই বলবে। কিন্তু টুনি পারল অন্য কথা। বলল, ওই রাগই আমার সর্বনাশ করল। তারপর আমাকে শুধালো, আমি এদেশে অনেক দিন ধরে আছি কিনা। আমি বললুম, না, ভাইয়ের সন্ধানে হালে এসেছি। তখন টুনি বলল, তাহলে জানতে যা সবাই জানে। ওই নিয়ে মোকদ্দমা হয়েছিল। সাহেব ক্লাবে বড় একটা যেত না। একদিন ফিরে এলো চিৎকার করতে করতে, বদ্ধ মাতালের মতো, অথচ মদ খায়নি। পাগলের মতো শুধু চেঁচাচ্ছে, আমাকে অপমান, এত বড় সাহস, আমাকে অপমান, এত বড় সাহস। আমি দেখাচ্ছি আমি কি করতে পারি। আমি কাউকে ছাড়ব না, আমি দেখাচ্ছি আমি কি করতে পারি। আমি চেষ্টা করেছিলাম সাহেবকে ঠান্ডা করতে, কিন্তু কিছু করে উঠতে পারলুম না। টাকা নিয়ে মোটরে করে ফের বেরিয়ে গেল। ত্রিসংসারে আমার কেউ নেই, তাই নিয়ে আমি কখনো দুঃখ করিনি। আমার সাহেবকে পেয়েই আমি খুশি ছিলুম, আমি সুখী ছিলুম। কিন্তু রাত যখন ঘনিয়ে এলো আর সাহেব ফিরল না, তখন যে আমি কি করি, কার কাছে গিয়ে সাহায্য চাই, কিছুই বুঝে উঠতে পারছিলুম না। এর পূর্বে সাহেব আমাকে কখনো একা ফেলে যায়নি। একা থাকতে আমার ভয় করে না, কিন্তু সে রাত্রে কেমন যেন এক অজানা ভয় আমাকে অসাড় করে দিল। সে রাত্রিটা আমার কি করে কেটেছিল আজ আর বলতে পারবো না। পরদিন সাহেব সন্ধ্যের দিকে ফিরে এলো। আমি তাকে হাতে ধরে নিয়ে যেতে চাইলুম বাথরুমের দিকে,
কিন্তু সে আমাকে দুহাতে শূন্যে তুলে বসালো একটা উঁচু চেয়ারের উপর। নিচে আমার পায়ের কাছে ছোট্ট একটা মোড়ার উপরে বসে তাকিয়ে রইল এক দৃষ্টে আমার দিকে। সাহেব এভাবে প্রায়ই আমাকে বসাতো আর এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকতো। আমার বড় লজ্জা করত। আমি কে? আমি কি? ভাই সাহেব, তুমি কিছু মনে করো না, আমাকে সব কথা বলতে দাও। ঠিক তার 4 দিন পর পুলিশ তাকে ধরে নিয়ে গেল। কুকুর বেড়ালকেও মানুষ এরকম লাথি মেরে বাড়ি থেকে খেদায় না। আমি সাহেবের রক্ষিতা, আমার তো কোনো হক নেই। পুলিশ বাড়ি তালাবদ্ধ করে সিলমোহর মেরে চলে গেল। আমি এক বস্ত্রে বাংলোর বারান্দা থেকে বাগানের বকুলতলায় এসে বসে রইলুম। সেখানে সাহেব আমার জন্য একটা সিমেন্টের বেদি বানিয়েছিল। যে চাকর নফর সেদিন সকালবেলা পর্যন্ত আমার পা চেটেছে, তারাই এখন আমাকে লাথি ঝাঁটা মারল। চাকরি গেছে যাক, কিন্তু ওই কুলি মেমটাকে যতখানি পারি অত্যাচার অপমান করে তার দাদ তুলে নিয়ে যাই। আমি একটি কথাও বলিনি। মোকদ্দমাতে সব কথা বেরোল, সবাই জানে। সেই যেদিন সাহেব ক্লাবে গিয়েছিল, সেদিন ক্লাবের কয়েকজন মুরব্বী তাকে নাকি আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে, বাগানে চা বাগিচার ইংরেজ ছোকরা দেশি মেয়ে রাখে, কিন্তু আমার সাহেব আমাকে নিয়ে খোলাখুলি যে মাতামাতি করছে, সেটা ইংরেজ সমাজের পক্ষে বড়ই কেলেঙ্কারির ব্যাপার। আমি জানতুম আমার সাহেব এসব চা বাগিচার সাহেবদের ঘেন্না করত। কতবার তাকে বলতে শুনেছি, যেসব নেটিভদের উপর সাহেবরা ডান্ডা মেরে বেড়ায়, তারা শিক্ষা দীক্ষার কোনো সুযোগই পায়নি, তাই তারা আজ মজুর। আর ওই সাহেবরা আপন দেশে সব সুযোগ পেয়েও নিতান্ত অপদার্থ হতভাগা বলে কিছুই করে উঠতে পারেনি। আপন দেশে মজুরের কাজ করতে হলে যেটুকু ধাতুর প্রয়োজন, সেটুকুও এসব লক্ষ্মী ছাড়াদের নেই বলে তারা এদেশে এসে নেটিভদের উপরে দাবড়ে বেড়ায়। তোমাকে বলেছি ভাইয়া, আমার সাহেব অপমানিত বোধ করলে রেগে একেবারে পাগলের মতো হয়ে যেত। সে নাকি তখন যে কটা সাহেবকে হাতের কাছে পেয়েছে তাদের গালে ঠাস ঠাস করে চর কষিয়েছে, আর চিৎকার করে একই কথা বারবার বলেছে, আমি তোমাদের মতো ভণ্ড ছোট লোক নই। আমি যাকে নিয়েছি তাকে আমি আমার স্ত্রীর সম্মান দিয়েই রেখেছি। এখানে বলে রাখি ভাই সাহেব, এরা সবাই জানতো কথাটা সত্যি। আব্রুগড়ের পাদ্রী সাহেব আমাদের বিয়ের মন্ত্র পড়াতে নারাজ জেনে সাহেব ঠিক করেছিল কলকাতায় আমাদের বিয়ে হবে। খান অনেকক্ষণ চুপ থাকার পর বলল, 3 বারের 12 ঘোড়া জল খেল না। কারণ আমি তখন থাকতে না পেরে টুনিকে শুধালুম, তার স্বামী সম্বন্ধে যখন কোনো খবর নেই, তখন তাদের বিয়ে হতো কি করে? অবশ্য আমি ভাবখানা করেছিলাম যেন ওটা এমনিই একটা কথার কথা, যেন নিছক একাডেমিক প্রশ্ন। আজও বুঝতে পারিনি টুনি মেম আমাকে সন্দেহ করেছিল কিনা। টুনি শুধু বলল, সাহেব নাকি তাকে বলেছিল সে কলকাতার উকিলদের কাছ থেকে তাদের সম্মতি আনিয়েছে, তবে সেটা নাকি খুব পরিষ্কার নয়। চুলে যাকগে সেসব কথা। আমার ইচ্ছে শুধু জানবার তার স্বামীর নিখোঁজ হওয়া সম্বন্ধে সে কি জানে। কিন্তু ওই যে ওহারার বদমেজাজির কথা বলার সময় সে তার স্বামীর কথার আভাস দিয়েছিল, এবারে সেটুকুও না। আমি বললুম, ওই কথাটুকু আমিও তো জানতে চাই। খান বলল, টুনি জল খেয়ে তুলে বলল, সাহেবকে ক্লাব বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়। সেদিন বাড়ি ফিরে আমাকে সাহেব অনেকক্ষণ ধরে দেখছিল। সে তো বলেছি। তারপর মোকদ্দমায় বেরোলো সাহেব 50-60 মাইল দূরের একটা ছোট্ট পোস্ট অফিসে গিয়ে যে 6 জন সাহেব তার গায়ে হাত তুলেছিল তাদের নামে 6 প্যাকেট বিষ মাখানো চকলেট বিজ্ঞাপন হিসাবে পাঠায়। আচ্ছা বলো তো ভাইয়া, আমি যে বলেছিলুম সাহেবের মাথায় ছিট আছে, সেটা কি ভুল বলেছি? এটা কি ধরা পড়তো না? 5টি পরিবারের লোক যদি একই সঙ্গে অসুস্থ হয়ে পড়ে, আর সাহেব লোকের ব্যাপার, সঙ্গে সঙ্গে সিভিল সার্জনকে ডাকা হয়, তবে কি তার মূল ধরা পড়বে না? পার্সেলের উপর যে পোস্ট অফিস থেকে সেগুলো এসেছিল, তার খেই ধরে পুলিশ 2 দিনের ভিতর ধরে ফেলল যে সেই পার্সেলগুলো পাঠিয়েছিল। পোস্টমাস্টার আদালতে তাকে শনাক্ত করল। খান মন্তব্য করে বলল, টুনি মেমের নরম আর শক্ত দুটো দিকই দেখতে পেলুম তার পরের কথাতে। বলল, মানুষ মারা পাপ। আর ভাবো দেখিনি, ওই সব পরিবারের ছোট্ট ছোট্ট কাচ্চা বাচ্চাগুলো আবার পাঠিয়েছিল একটি ছোট ডাকঘর থেকে। ধরা পড়তে কতক্ষণ? কিন্তু একথাও তোমাকে বলছি ভাইয়া, আমি ঘুণাক্ষরেও সাহেবের এই দুর্বুদ্ধির কথা অনুমান করতে পারলে তার সামনে গলায় দড়ি দিতুম। আদালতে সাহেব একটি কথাও বলেনি, শুধু শহরময় ছড়িয়ে পড়ল সাহেব নাকি হাজতে যাবার সময় তার উকিলকে বলেছিল তার স্ত্রীর ন্যায্য সম্মান রাখবার চেষ্টা করেছে মাত্র।
এ কথা শুনে শহরের লোক কি বলেছিল জানি নে, কিন্তু ওই আমি আমার শেষ সম্মান পেলুম। সেই সম্মানের উঁচু আসন থেকে আরম্ভ হলো আমার পতন। আমি তখন যাই কোথায়? দেশের দশের চোখে আমি সাহেবের রক্ষিতা। রক্ষিতাকে রক্ষা করনেওয়ালা যখন আর কেউ নেই, তখন সে যাবে কোথায়? যাবার জায়গা নয়, মরার জায়গা একটা আছে, বেশ্যাপাড়া। কিংবা মরতে পারি ফাঁস দিয়ে। কিন্তু টুনি ম্যাম খানিকক্ষণ চুপ থেকে বলল, কিন্তু তখন সাহেবের বাচ্চা আমার পেটে, তার প্রাণ নিয়ে কী করে? খান বলল, এরপর টুনি মেম কী করে ধাপের পর ধাপ নামতে নামতে সেই জাহান্নামের রদ্দি কুড়ে ঘুরে এসে পৌঁছল, তার বর্ণনা দেয়নি। তুই সেটা যেরকম খুশি কল্পনা করে নিতে পারিস। আমি বললুম, আমি স্যাডিস্ট নই, আমি বীভৎস রসে আনন্দ পাইনি। তারপর কি হলো তুই বলে যা। খান বলল, টুনি সে রাত্রে আর কিছু বলেনি। তার ক্লান্তি দেখে আমিও খোঁচাখুচি করিনি। ওদিকে আমার বসের সঙ্গে কথা ছিল, টুনিকে আবিষ্কার করতে পারলে যেন সঙ্গে সঙ্গে তাকে টেলিগ্রাম করে জানাই। অতি অনিচ্ছায় পরের দিন তাকে কোড টেলিগ্রাম করে জানালুম। গেলুম স্টেশনে তাকে রিসিভ করতে। সন্ধ্যাবেলা তিনি নামলেন পুলিশের ইউনিফর্ম পরে। আমি অবাক হয়ে বললুম, স্যার করছেন কি? টুনি বড় শক্ত মেয়ে, পুলিশকে সে একটি কথাও বলবে না। এমনকি আপনি চাকর নফরের বেশ পড়লেও ধরে ফেলতে পারে। খেলুম উৎকট ধমক। বললেন, রেখে দাও সব জ্যাঠামো। এই ঘোষাল বান্দা ঘড়েল ঘড়েল খুনিদের পেটের নাড়ির কৃমি বার করে এনেছে 157 বার। আর আজ তুমি এলে শোনাতে কি করে এক ফোঁটা ঘড়ির ঠোঁটের কথা বার করতে হয়। চলো, তোমাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আমি তাকে বহুত বোঝানোর চেষ্টা করলুম। খেলুম গন্ডা তিনেক ধাঁতানি। কী বা করি আমি? উনি উদে অফিসার। পাঠান আসামিকে তিনি খুন কবুল করাতে পেরেছেন বলে তার খুব নাম ছিল। পাঠানকে বেঈমান বলে অপমান করলে রেগেমেগে সব কিছু ফাঁস করে দেয়, এই অজানিত প্যাঁচটি জানতেন বলে। আমি চুপ করে গেলুম। গটগট করে মিলিটারির বুটে পাড়া সচকিত করে তিনি ঢুকলেন টুনি মেমের কুড়ে ঘরে। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। তারপর মশাই আরম্ভ হলো দুঁদে পুলিশের যত রকম কায়দা কেতা, ফিন্দি ফকির সন্ধি সুরুক, তার নির্মম প্রয়োগ। দুনিয়ার ভয়, প্রলোভন, মৃদু ইঙ্গিত, কটু সম্ভাষণ সব কুছ চালালেন ঘেড়েল পুলিশকর্তা। কিন্তু সেই যে পুলিশ দেখে টুনি মেয়ে মুখ বন্ধ করেছিল, সে মুখ আর সে খুলল না। ঝাড়া 6টি ঘণ্টা পুলিশ সাহেব তার শেষ চেষ্টা দিয়ে ঘেমে নিয়ে বেরুলেন সেই কুড়িঘর থেকে ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে। টুনি মেম একটা হ্যাঁ না পর্যন্ত বলেনি। আমার লজ্জাটুকু পর্যন্ত পুলিশকর্তা রাখলেন না। আমি তাকে অনুরোধ করেছিলাম তিনি যেন প্রকাশ না করেন যে আমার কাছ থেকে সব কিছু জানতে পেরে তিনি তার সন্ধান পেয়েছেন। আমি যে খানশ্যামার ভাই, সে খানশ্যামার ভাই থেকে যাই। কিন্তু টুনি মেমের নীরবতার পাঁচিলে মাথা ঠুকে ঠুকে পুলিশকর্তা ঘায়েল হয়ে গিয়ে সে কথাটাও প্রকাশ করে দিলেন। এমনকি তিনি আমাকে ভিতরে ডেকে পাঠালেন। যেতে হলো, বস যে। টুনি একবার আমার দিকে এক লহমার তরে তাকিয়েছিল। কি বলবো মিতুয়া, সে দৃষ্টিতে ঘৃণা তাচ্ছিল্য কি ছিল কিছুই বলতে পারবো না। শুধু মনে হয়েছিল রহস্যময় সে দৃষ্টি। খান বলল, তার পরদিন প্রসবের সময় টুনি মেম এই দুঃখের সংসার ত্যাগ করল। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমি অবাক হয়ে বললুম, সে কি? আমি শুধালুম, তাহলে ওই যে লোকটা খুন হয়েছিল, তার কোনো হিল্লে হলো না? খান অনেকক্ষণ কোনো উত্তরই দিল না। শেষটায় বলল, সে যাগে, এরপরও আমি বহু রহস্যের সমাধান করতে পারিনি। সে নিয়ে আমার শোক নেই। আমি শুধু এখনও টুনি মেমের শেষ চাউনির কথা ভাবি। সে চাউনিতে কি ছিল? দুর্দশার চরমে বাচ্চা দুটো যখন ক্ষুধায় কাতরাচ্ছে, তাদের চোখের জল মুছে দিলুম। টুনি তখন নিশ্চয়ই সৃষ্টিকর্তাকে তার সর্বদেহ মন দিয়ে ধন্যবাদ জানিয়েছিল। তিনি যে তার ডুবুডুবু ভাঙা নৌকাখানিকে পাড়ে এনে ভেড়ালেন। আমাকে সে দেখেছিল তারই দূতরূপে, তারই ফেরেশতা রূপে। তারপর হঠাৎ দেখে আমি দেবদূত নই, আমি শয়তান। তার দুর্দিনে যেসব চাকর বাকর তাকে লাঞ্ছিত অপমানিত করেছিল, আমি তাদের চেয়েও অধম। আমার মতলব ছিল তার বাচ্চা দুটোকে খাইয়ে দাইয়ে তাকে খুশি করে তার জীবনের চরম ধন তার স্বামীকে ঝোলাবার জন্য প্রমাণ সংগ্রহ করা। এরপর আর কোনো কথা হয়নি। গাড়ি বোলপুরে এসে থামল। চেল্লাচেল্লিতে ম্যানেজার গোসাই স্বয়ং এসে খানকে ডাবল খানা দিল।
গাড়ি যখন চলতে আরম্ভ করেছে তখন আমার হঠাৎ মনে পড়ে গেল টুনি মেমের বাচ্চা দুটোর কথা। চেঁচিয়ে খানকে শুধালুম, ওদের কি হলো? খান শুনতে পেল না, হাসি মুখে শুধু হাত নাড়ল।